ইতিহাসের ভাণ্ডারে লুকোনো এক গুপ্তধনের হদিস দেব আজ আমরা। আমার মনে হয় একজন যদি গাইড থাকতেন খুব ভালো হতো। ভারত মাতৃকার অতীত ইতিহাসের এক কণ্টকাকীর্ণ অধ্যায়ের পাতা ওল্টাতে আজ আমরা এখানে হাজির হয়েছি। আমরা সাগর দেখেছি, আমরা পাহাড় দেখেছি, আধ্যাত্মিকতার ছোঁয়াও আমরা পেয়েছি, ঐতিহাসিক বিভিন্ন স্থানেও আমরা গেছি। চলুন এবার খুব কাছ থেকে ইতিহাসকে দেখে আসি, এমনভাবে দেখে আসি যা এর আগে কেউ কোনোদিন দেখেননি বা আপনাদেরকে দেখাননি। কথা দিচ্ছি এই সিরিজ, এই পর্ব আপনাদের বৃথা যাবে না। ভবিষ্যতে পর্যটকদের জন্য, ইতিহাস প্রেমীদের জন্য, প্রকৃতি প্রেমীদের জন্য একটা অনবদ্য অ্যাসেট হতে চলেছে আমাদের এই সিরিজ। হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি সম্পিতা আর আপনারা দেখছেন সম্পিতানু ব্লগস। আরও একটা সম্পূর্ণ নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগতম। আজ 14ই অক্টোবর 2024 আর আমি দাঁড়িয়ে আছি বল্লারিতে। বল্লারিতে কোন জায়গায় এসে আমরা উঠেছিলাম সেই সমস্ত ডিটেলস আমরা শেয়ার করেছি আমাদের আগের পর্বের ভিডিওতে। এখন আমরা এই বল্লারির রয়্যাল ফোর্ট থেকে রেডি হয়ে ফ্রেশ হয়ে বেরিয়ে গেছি আজকে বল্লারি সাইট সিংয়ের জন্য। বল্লারি সাইট সিং বলতে প্রথমেই যেটা মনে আসে সেটা হলো বল্লারি ফোর্ট, আর বল্লারি ফোর্টের ঠিক পাশেই রয়েছি আমরা। তো এখন আমরা বেরিয়েছি এখান থেকে বল্লারি ফোর্ট দর্শন করতে, কিন্তু বাইরে পড়ছে বৃষ্টি। আমাদের হাতে যেহেতু বেশি সময় নেই, আমাদেরকে তো ফোর্ট দেখতেই হবে আর আপনাদেরকে দেখাতেই হবে, সেজন্য বেশি দেরি না করে চলুন তাড়াতাড়ি এগিয়ে যাওয়া যাক ফোর্টের দিকে। এই ফোর্ট কিন্তু প্রচণ্ডভাবে ঐতিহাসিক, তাৎপর্যপূর্ণ এবং ভারতবর্ষের অন্যতম গুরুত্বপূর্ণ স্থাপত্যের একটি নিদর্শন। সেই অসাধারণ একটা জার্নি চলুন আজকে শুরু করা যাক। ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর যদি আমাদের চ্যানেলে নতুন হন আর এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দেবেন। প্রতি শনিবার ঠিক বিকেল 4:30 আমাদের একটি করে নতুন ভিডিও আসে। তাহলে চলুন শুরু করা যাক আজ বল্লারির নতুন গল্প। বল্লারি ফোর্টে যাওয়ার আগে আমাদের তো পেটে ছুঁচোয় ডন মারছে, তাই লাঞ্চ করতে চলে এসেছি আমাদের যে হোটেল রয়্যাল ফোর্টের একদম পাশে, মানে 350 মিটারের মধ্যে যে আরও একটি হোটেল রয়েছে পোলা প্যারাডাইজ, তার ভেতরে একটি রেস্টুরেন্ট রয়েছে ওয়েসিস ভেজ রেস্টুরেন্ট। সেইখানে আমাদের যে হোটেলের রেস্টুরেন্ট সেটিও যথেষ্ট ভালো, তার খাওয়া দাওয়া খুবই ভালো, কিন্তু এই সময় ওই রেস্টুরেন্টটি বন্ধ রয়েছে, মানে লাঞ্চের জন্য আবার খুলবে প্রায় 12:30 1টা নাগাদ। যেহেতু আমাদের হাতে একটু সময় কম আছে, অলরেডি 12:30 মানে বেজে গেছে, এখানে আমরা এসেছি বেশ কিছুক্ষণ আগে। অর্ডার দিয়েছি একটা সাউথ ইন্ডিয়ান থালি অর্ডার দিয়েছিলাম, তো এই এত কিছু দিয়েছে একটা থালিতেই, এতটা ভাত, একটা পাঁপড়, এখানে নারকেলের একটা চাটনি আছে, এটা একটা বেগুনের সবজি তরকারি, এটা এক ধরনের ডাল, এটা রসম, এটাও আর একটা সবজি গাজর আর বিনস দিয়ে, এটা টক দই, এটা কার্ড রাইস, আর এটাও দই আর কাজু দিয়ে বানানো কিছু একটা। আর রুটি অথবা পুরির মধ্যে ওনার অপশান চেয়েছিল, তো আমি পুরি বলেছিলাম, এই অপশানটাই দিয়েছে। আমি একটু টেস্ট করে বলছি, এইটা আমার খুব ইন্টারেস্টিং লাগছে। আচ্ছা, এর মধ্যে সাবুদানা দেওয়া রয়েছে এই দইয়ের মধ্যে। এটা দই নয়, পায়েস, সাবুর পায়েস, মিষ্টি ডেজার্ট, এটা লাস্টে খেতে হবে, দারুণ খেতে। একটুখানি পুরি দিয়ে কোনটা খাবো, এইটা খাই। বেগুনে যদি আমার অ্যালার্জি, একটুখানি খাই, দেখতে বেশ ভালো লাগছে এটা। বেশ ভালো, খুব ভালো। এই পুরো থালিটার দাম হচ্ছে 180 টাকা পড়েছে। যা খাবার দিয়েছে একজনের জন্য মোর দ্যান এনাফ। এটা খেয়ে তারপর তাড়াতাড়ি আমরা বেরোবো। খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে প্রায় 1:15 নাগাদ, এখন 1:30 বেজে গেছে। এখনও বেরোতে পারেনি রেস্টুরেন্ট থেকে, তার কারণ হচ্ছে প্রচুর জোরে বৃষ্টি নেমেছে। তবে খাওয়ার এক্সপিরিয়েন্স যদি বলি, দারুণ ছিল, প্রত্যেকটা রান্না ভীষণ সুন্দর। আমি বিশেষ করে বলবো সাবুর পায়েস, যেটা লাস্টে খেলাম সাবুদানা আর কাজু দিয়ে,
তা এত ভালো লেগেছে, মানে আপনাদেরকে আমি এটা রেকমেন্ড করব যে যদি আপনারা এখানে আসেন বাল্লারিতে, একটা দিন একটা কোনো মিল অন্তত এখান থেকে নেবেন। আর যদি পারেন তাহলে এই সাউথ ইন্ডিয়ান থালিটা একবার ট্রাই করবেন। আমার কিন্তু অদ্ভুত ভালো লেগেছে। যারা সাউথ ইন্ডিয়ায় খাবার জন্য ভয় পান, মানে সাউথ ইন্ডিয়ান খাবার আমাদের বাঙালিদের অতটা ভালো লাগবে কি না, তাদেরকে আমি বলবো যে ডেফিনেটলি ভালো লাগবে। এইখানে এসে যদি এই ওয়েসিস ভেজ রেস্টুরেন্টে আপনারা একবার খাবারটা ট্রাই করেন। তবে এখন বৃষ্টির যে অবস্থা, আমরা বুঝতে পারছি না যে কী করে বেরোবো আর কী করে ফোর্টে যাব। এটা মানে খুব চিন্তার একটা কারণ হয়ে যাচ্ছে। বৃষ্টি তো থামার নামগন্ধ নেই। দেখা যাক কতক্ষণ এভাবে বসে থাকতে পারি। ঘড়িতে এখন 2:10। আমরা ওয়েসিস রেস্টুরেন্ট থেকে বেরিয়ে এখন একটা সামনে থেকে অটো ধরলাম। এখান থেকে আমরা সোজা এখন ফোর্টের গেটের দিকে যাচ্ছি। ফোর্টে যাওয়ার জন্য অটো ভাড়া লাগছে 50 টাকা। তবে বেশিক্ষণ না, মাত্র 5 মিনিটের মধ্যেই আমরা এখান থেকে পৌঁছে গিয়েছিলাম বাল্লারি দুর্গের একদম গেটে। মেইন রোড থেকে বাঁদিকের এই রাস্তাটা দিয়ে বেঁকে গেলেই আপনারা দুর্গের গেট দেখতে পাবেন। আর চারপাশের রাস্তাটা দেখে আর সবুজটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে কতখানি বৃষ্টি হয়ে গেছে। আকাশে কিন্তু এখনও মেঘ রয়েছে। আমরা চলে এসেছি বাল্লারি ফোর্টে, আর এই হলো বাল্লারি ফোর্টের ফার্স্ট লুক। মন্ত্রমুগ্ধ হওয়ার আগে বলে দিই, এই ফোর্টে ঢোকার জন্য এন্ট্রি ফি হলো 25 টাকা করে মাথা পিছু। 15 বছরের ঊর্ধ্বে সকলেরই পুরো টিকিট লাগবে। এই হলো টিকিট কাউন্টার। আর এখানে আসতে গেলে সূর্যাস্তের অন্তত 30 মিনিট আগে আসতে হবে। ও হ্যাঁ, নিজেদের সাথে কিন্তু আইডি কার্ডের একটা সফট কপি অন্তত রাখবেন। এখানে দাদা এন্ট্রি করে দিচ্ছেন টিকিটটা। এখানে অনলাইন বুকিংয়েরও ব্যবস্থা রয়েছে। ইনস্ট্যান্ট অনলাইন বুকিংয়ের জন্য এই কিউআর কোড স্ক্যান করতে পারেন, অথবা স্ক্রিনে দেওয়া ওয়েবসাইট থেকে অ্যাডভান্স বুকিংও করে ফেলতে পারেন। কাউন্টার থেকে অফলাইন টিকিট সকাল 8:30 থেকে দেওয়া হলেও আপনার কাছে যদি অনলাইন টিকিট থাকে সেক্ষেত্রে আপনি সকাল 7টাতেও এই ফোর্টের মধ্যে প্রবেশ করতে পারবেন। টিকিট কাউন্টারের পাশেই রয়েছে এরকম ফিল্টার্ড পানীয় জলের ব্যবস্থা। ব্যাস, এন্ট্রির ফর্মালিটিস সব শেষ। এবার আমরা ঘুরে দেখব সেই বহু প্রতীক্ষিত বাল্লারি ফোর্ট। আমি কিন্তু সাংঘাতিক এক্সাইটেড। ফোর্টে ওঠার মুখে বাঁদিকে রয়েছে এরকম একটা মন্দির। এরকম সুন্দর সুন্দর মন্দির কিন্তু এই ফোর্ট চত্বরে বেশ কয়েকটি রয়েছে। প্রথমে আমরা এই মন্দিরটা দর্শন করব, তারপর ওই সিঁড়ি দিয়ে আমরা ওপরের দিকে যাব। চলুন মন্দিরের ভিতরে যাওয়া যাক। কোনো শুভ কাজ শুরুর আগে ঈশ্বরের আশীর্বাদ যেমন আবশ্যক, আজ ঠিক তেমনই মনে হচ্ছিল। কিছুক্ষণের মধ্যেই তো আমরা ডুব দেব এক বিশাল রহস্যের গহীন আঁতুড় ঘরে। আর সেই শুভ কাজ শুরুর আগে ঈশ্বরের আশীর্বাদ নিতেই যেন আমরা এই মন্দিরের গর্ভগৃহে এসে দাঁড়ালাম। এই মন্দিরের গর্ভগৃহে রয়েছে নন্দী ভগবানের এইরকম একটি মূর্তি। সমস্ত মন্দির গাত্রে পাথর খোদাই করে যে অনবদ্য সুন্দর কারুকার্য ফুটিয়ে তোলা হয়েছে তা সত্যি বিস্মিত হওয়ার মতন। মন্দিরের মধ্যে এক অদ্ভুত অপার শান্তি বিরাজ করছে। গর্ভগৃহ থেকে বেরিয়ে মন্দির প্রাঙ্গণে এসে দাঁড়ালে এখান থেকেই দেখা যায় বাল্লারি ফোর্টের একটি অংশের দৃশ্য। আর এখন এই মুহূর্তে বাইরের আকাশ, তার সাথে মেঘ এবং ফোর্টের সম্পূর্ণ দৃশ্য কি অনবদ্য সুন্দর লাগছে সেটা একবার দেখুন। চলুন এবার তাহলে আমাদের মূল যাত্রা শুরু করা যাক। এইবার আমরা মেইন যে ফোর্টটা আছে সেই ফোর্টে উঠছি। এখান থেকে প্রায় 400টা সিঁড়ি ভেঙে তারপরে আমাদের একদম টপে যেতে হবে। চলুন ওপরে যেতে যেতে এই ফোর্টের সমস্ত ইতিহাস আপনাদেরকে বলবো। সবে 50টা মতন সিঁড়ি উঠেছি। জাস্ট এইটুকু ওঠার পরে আমার ব্যাকগ্রাউন্ডটা শুধু একবার দেখুন, আমার ব্যাকড্রপটা শুধু একবার দেখুন, তাহলে এই আপার ফোর্টের মাথায় অবধি যদি যাওয়া যায় সেখান থেকে কি দৃশ্য দেখা যাবে সেটা বুঝতে পারছেন তো। আর এই বাল্লারি শহর কিন্তু গড়ে উঠেছে শুধুমাত্র এই ফোর্টটিকে কেন্দ্র করে। আর এখানে কিভাবে আসবেন সেটা তো আমি আগেই দেখিয়েছি, তাও এক লাইনে বলে দিই। এখানকার নিয়ারেস্ট রেল স্টেশন হলো বাল্লারি জাংশন, আর নিয়ারেস্ট এয়ারপোর্ট হলো বেঙ্গালুরু এয়ারপোর্ট, যেটা এখান থেকে প্রায় 300 কিলোমিটার দূরে।
কর্ণাটকের বল্লারি ডিস্ট্রিক্টে অবস্থিত এই বল্লারি ফোর্ট বিশ্বের দ্বিতীয় একক পাথরের উপর নির্মিত একটি দুর্গ। এখানে দুর্গের দেওয়ালগুলি লক্ষ্য করুন, গ্রানাইট, পাথর এবং কাদা ব্যবহার করে এই দুর্গের দেওয়ালগুলিকে নির্মাণ করা হয়েছিল। বিজয়নগর সাম্রাজ্যে হনুমাপ্পা নায়ক পালেগড় প্রধান, যার নাম ছিল হনুমাপ্পা নায়ক, তিনি এই বল্লারি দুর্গ প্রতিষ্ঠা করেন বলে বিশ্বাস করা হয়। 1769 খ্রিস্টাব্দে হায়দার আলী এই হনুমাপ্পা নায়কের কাছ থেকে বল্লারি দুর্গের অধিকার নিয়ে নেন এবং তারপর তিনি একজন ফরাসি ইঞ্জিনিয়ারকে দিয়ে এই দুর্গের সংস্কার করিয়েছিলেন বলেই বিশ্বাস করা হয়। এবং এই দুর্গকে কিন্তু দুটো ভাগে ভাগ করা হয়, একটি হলো আপার ফোর্ট আর একটি হলো লোয়ার ফোর্ট। এখান থেকে তার আগে চারপাশের ভিউটা দেখুন, মানে একটা করে স্টেপ উঠলে কিন্তু পুরো শহরের দৃশ্যটা মানে কার্যতই পাল্টে যাবে। শহরের উত্তর পূর্ব দিকে সমুদ্রপৃষ্ঠ থেকে গড়ে 1776 ফুট উচ্চতায় গ্রানাইট পাথর দ্বারা নির্মিত এই দুর্গটির পরিধি প্রায় 3.5 মাইল। এই ফোর্টে আমি যত উঠব এখান থেকে কিন্তু চারপাশের ভিউ ততটাই সুন্দর এবং পরিষ্কার হবে। ঠিক যেমন এখন দেখতে পাচ্ছেন আপনারা যে কিছুক্ষণ আগে যেহেতু বৃষ্টি হয়ে গেছে, সেই জন্য দূরের পাহাড়, তার সাথে আকাশ এবং তার নিচে পুরো শহর এত সুন্দরভাবে দেখা যাচ্ছে। আমার একদম মাইসোরের চামুণ্ডেশ্বরী মন্দিরের কথা মনে পড়ে যাচ্ছে। দেখুন এখান থেকে দূরে, যেটা বলছিলাম ক্রিস্টাল ক্লিয়ার ভিউর জন্য, আমরা রেল লাইনের ওপর থেকে যে ট্রেনটা যাচ্ছে পরিষ্কার দেখতে পাচ্ছি। ব্রিজের নিচে থেকে দুটো ট্রেন ক্রস করছে, একটা ট্রেন এদিকে যাচ্ছে আর একটা মালগাড়ি ক্রস করছে তাকে। চমৎকার দৃশ্য, সত্যি মানে মন ভরে যাচ্ছে। আর এখন ওয়েদারটাও এত সুন্দর, কি যে ভালো লাগছে কি বলবো। সমুদ্র পৃষ্ঠ থেকে 1976 ফুট এবং শহর থেকে 480 ফুট উচ্চতায় অবস্থিত এই বল্লারি দুর্গকে সাজানো হয় কিন্তু যে কোনো জাতীয় উৎসবে, মানে স্বাধীনতা দিবস অথবা 26শে জানুয়ারি এই ধরনের সময় যদি আপনারা বল্লারি আসেন, সেক্ষেত্রে কিন্তু পুরো আলো দিয়ে ফোর্টটাকে সাজিয়ে দেওয়া হয় এবং সন্ধ্যের পর চমৎকার লাগে সারা শহর থেকে ফোর্টটাকে দেখতে। যদি ওই সময় আপনাদের পক্ষে আসা সম্ভব হয় তাহলে একবার আসবেন, একটা অদ্ভুত অভিজ্ঞতার সম্মুখীন হবেন, এটা আমি কথা দিতে পারি। এই জায়গার পাথরগুলিকে দেখুন, কি অগোছালো এলোমেলোভাবে যেন ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, যেন একটু ধাক্কা দিলেই এক্ষুনি পড়ে যাবে। এটা দেখে আমার ভারী অদ্ভুত লাগছে যে কিভাবে এরকম এলোমেলোভাবে এত দিন ধরে পাথরগুলো একই রকমভাবে রয়ে গেছে। আস্তে আস্তে কিন্তু আমরা বেশ অনেকটাই উঠে এসেছি, আর এখন যে জায়গায় রয়েছি এখানে একটা অদ্ভুত পাথর রয়েছে। দেখা, এই যে ছোট্ট পাথরটার উপরে এত বড় একটা পাথর, এইরকম অদ্ভুত না? তবে এই সময় কিন্তু আমি ছাড়া আর কেউ নেই, কয়েকজন টুরিস্ট ছিলেন, তারা পুরোটা ওঠেননি, কিছুটা উঠে নেমে গেছেন। এখন 2:55 বাজে। যেহেতু উঠছি সেজন্য একটু ঘাম হচ্ছে, গরম হচ্ছে, আদারওয়াইজ ওয়েদারটা কিন্তু বেশ ভালো আছে। যেটা বলছিলাম যে এই ফোর্ট আপার ফোর্ট এবং লোয়ার ফোর্ট এই দুই ভাগে বিভক্ত। আপার ফোর্ট বা উচ্চ দুর্গ যেটা, সেটা কিন্তু 16 শতকে নির্মাণ করেছিলেন হনুমাপ্পা নায়ক, মানে বিজয়গড় সাম্রাজ্যের যিনি সামন্ত ছিলেন সেই হনুমাপ্পা নায়ক তৈরি করেছিলেন উচ্চ দুর্গ বা আপার ফোর্ট। কিন্তু দুর্গের পূর্ব দিকে লোয়ার ফোর্ট বা নিম্ন দুর্গ যেটা রয়েছে সেটা কিন্তু পরবর্তীকালে তৈরি করেছিলেন হায়দার আলী। এই হায়দার আলীর অধীনে এই ফোর্ট ছিল 1775 সাল পর্যন্ত এবং হায়দার আলীর মৃত্যুর পরে 1795 সাল পর্যন্ত এই ফোর্ট কিন্তু ছিল টিপু সুলতানের অধীনে। আমরা সবাই জানি যে মাইসোর হলো টিপু সুলতানের একেবারে নিজস্ব জায়গা, ওনার
সমস্ত ছাপ পড়ে রয়েছে মাইসোরে। তো মাইসোরের যেমন সমস্ত কিছু টিপু সুলতানের অধীনে ছিল, ঠিক সেই সময়ে কিন্তু এই বেল্লারি ফোর্টও ছিল টিপু সুলতানের অধীনে। এবং এমনটাও শোনা যায় যে এই বেল্লারি ফোর্টের সাথে একটি সুড়ঙ্গ পথ মাইসোর পর্যন্ত বিস্তৃত ছিল, যে পথ দিয়ে টিপু সুলতান এবং তার বিশ্বস্ত অনুচরেরা যাতায়াত করত মাইসোরের সাথে এই বেল্লারি ফোর্টের। এটা একটা অদ্ভুত মানে রহস্যজনক ইতিহাস। প্রথমত আমি আপনাদেরকে এই জায়গাটা দেখাবো। দেখুন কি বিশাল বড় একটা পাথরের নিচে ছোট ছোট দুটো পাথর রয়েছে এবং তার মধ্যে থেকে এরকম সরু রাস্তা। আর কিছুক্ষণ আগে যেহেতু বৃষ্টি হয়ে গেছে, পাথর চুঁইয়ে চুঁইয়ে এখানে কিন্তু জল পড়ছে, পাথরের গা দিয়ে চুঁয়ে চুঁয়ে জল পড়ছে। এবং এই রাস্তাটা দিয়ে যদি আমরা বেরোই, ডান দিকে সিঁড়িটা উঠে গেছে, এই দিক দিয়ে যেমন আমরা যাব, বাঁ দিকে একটুখানি যদি ক্যামেরাটাকে ঘোরাই, একটা পাথর দেখুন কীরকমভাবে জাস্ট ব্যালেন্সিং রক টাইপের, ছোট্ট একটা জায়গার মধ্যে অত বড় পাথরের উপরে কিন্তু স্টিল হয়ে রয়েছে। এবং যত উপরে উঠছি বিশাল আকৃতির সমস্ত বড় বড় পাথর। এই জায়গায় আসার পর একটু কিন্তু গাটা ছমছম করবে। আর সব থেকে বেশি ভয়ঙ্কর লাগছিল আমার এইখানের পাথরের স্ট্রাকচারগুলো। যেন মনে হচ্ছিল কোনো রকমে একে অপরের গায়ে ঠেলাঠেলি করে দাঁড়িয়ে আছে, যে কোনো মুহূর্তেই ওখান থেকে গড়িয়ে পড়তে পারে। তাই এখান থেকে যাবার সময় মনে হচ্ছিল কত তাড়াতাড়ি এর নিচেটা থেকে গিয়ে বাইরে বেরোবো। এই যে এই পাথরগুলোর কথাই বলছিলাম, দেখুন কি অদ্ভুতভাবে দাঁড়িয়ে রয়েছে। যুগের পর যুগ এত ঝড় ঝঞ্ঝা বৃষ্টি ভূমিকম্প কিছুতেই এগুলো খুলে পড়ে না। কি অদ্ভুত, তাই না? কথায় বলে কষ্ট করলে তবেই নাকি কেষ্ট পাওয়া যায়। আর এইখানকার সিঁড়িগুলো কিন্তু বেশ খাড়াই, তাই আপনাকে এখানে আসতে গেলে মানসিক এবং দৈহিক সক্ষমতা কিন্তু বজায় রাখতে হবে। বেশ কিছুটা উঠে আসার পর আমরা এরকম একটি ফটকের সামনে এসে দাঁড়িয়েছি। এই ফটক দিয়ে প্রবেশ করেই আমাদের এই দুর্গের সর্বোচ্চ অংশে পৌঁছতে হবে। সত্যি কথা বলতে আমার মনে হচ্ছিল আমি যেন ইতিহাসের পাতায় হেঁটে বেড়াচ্ছি। 1565 সালে বিজয়নগর সাম্রাজ্যের পতনের সাথে এলাকাটিতে রাজনৈতিক একটি উত্থান পরিলক্ষিত হয়। অঞ্চলটি পরবর্তী বিজাপুর সুলতানদের নিয়ন্ত্রণে আসে। 1678 সালে এই দুর্গের মধ্যে দিয়ে একটি অভিযানে যাবার সময় শিবাজি এই দুর্গ দখল করেন, কারণ তার অগ্রিমে কিছু পরখকারী সেনা বা স্কাউটিং দলকে অতর্কিতে আক্রমণ করে এই দুর্গে লুকিয়ে থাকা একদল সেনা। পরবর্তীতে অবশ্য তিনি শ্রদ্ধাঞ্জলি প্রদানের শর্তে দুর্গটিকে পুনরায় হস্তান্তরিত করে দেন। কেন্নর সাইজটা দেখুন একবার, এরম সাইজের কেন্ন আমি এই লাইফে প্রথমবার দেখছি। বাপরে, বেল্লারি ফোর্টের সিঁড়িতে। আপার ফোর্টের খানিকটা উপরে উঠে এইরকম একটা জায়গা পেলাম, যেখান থেকে হয়তো কড়া প্রহরার ব্যবস্থা ছিল। ছোট্ট একটা ফাঁক দিয়ে বাইরেটা দেখা যাচ্ছে, আর দেয়ালের গায়ে পদ্মফুল, চাঁদ, নানান ধরনের মোটিভ পাথর কেটে বানানো রয়েছে। দরজার পাশে এরকম ছোট ছোট কুলুঙ্গি রয়েছে, আর দেওয়াল চুঁয়ে চুঁয়ে জলও পড়ছে দেখতে পাচ্ছি। আরও একটা জিনিস দেখতে পাচ্ছি যে দেয়ালের গায়ে কিছু মানুষের অকাজ কুকাজের নমুনা। এত সুন্দর একটা ঐতিহাসিক নিদর্শনকে ধ্বংস করার জন্য। দেখুন সাইডে এইরকম রয়েছে ছোট ছোট কুঠুরি কুঠুরি টাইপের, মানে এই সমস্ত জায়গায় সেনাবাহিনীরা হয়তো বসে দূরে কড়া প্রহরা নজরদারি রাখতেন পুরো শহরের। সেই জন্যই এই ধরনের ব্যবস্থা করা হয়েছিল বলে আমার ধারণা। খুব ভালো হতো যদি এখানে একজন গাইডকে পাওয়া যেত, তাহলে খুব ডিটেলে সমস্ত তথ্যটা আপনাদেরকে দিতে পারতাম, কারণ এর সম্পর্কে খুব বেশি তথ্য কিন্তু ইন্টারনেটেও নেই। আপার ফোর্টের আরেকটা সাইড থেকে সম্পূর্ণ শহরের দৃশ্যটা এবার দেখুন। এবার কিন্তু আমরা প্রায় বলতে গেলে ফোর্টের একদম মাথাতেই চলে এসেছি। এখান থেকে সমগ্র শহরের চিত্রটা পরিষ্কারভাবে যেমন দেখা যাচ্ছে, তেমন আমাকে বিস্মিত করছে এই ফোর্টের অদ্ভুত সৌন্দর্য এবং ইতিহাসের মেলবন্ধন। যেটা এটা কেন ভারতবর্ষের এত আন্ডাররেটেড একটা দুর্গ আমি সত্যি বুঝতে পারছি না। দেখুন একজনও পর্যটক নেই এরকম একটা ওয়েদারে, এরকম একটা সময়ে
এত বড় একটা দুর্গে এটা অবিশ্বাস্য ব্যাপার। এত পাথুরে জায়গার মধ্যেও মাঝে মাঝে রয়েছে এরকম সবুজের ছোঁয়া, যেন ইতিহাসে এখনো প্রাণ রয়েছে। আর সেই প্রাণের ছোঁয়া পেতেই আমরা ছুটে এসেছি এখানে। আর যেহেতু একটু আগেই বৃষ্টি হয়ে গেছে, তাই সবুজগুলো যেন আরও চকচকে তরতাজা হয়ে উঠেছে। দেখুন, এখান থেকে চলে গেছে সুড়ঙ্গের পথ। এরকম অনেক পথ অনেক জায়গা থেকে চলে গেছে কোনো নাম না জানার দেশে। অনেক ইতিহাস হয়তো চাপা পড়ে গেছে, কিন্তু এখনও অনেক ইতিহাস কথা বলছে এই বাল্লারি ফোর্টের চারিদিকে। এখানে আসলে এই অপূর্ব সুন্দর ঐতিহাসিক একটা জায়গায় দাঁড়িয়ে নিজেকে তো মনে হবে টাইম মেশিনে চড়ে অনেক দূর পৌঁছে গেছি। ঠিক সেরকম এখানকার প্রাকৃতিক সৌন্দর্য, তার সাথে পাখি, কাঠবেড়ালি এবং প্রজাপতি আপনাকে মুগ্ধ করবে। যে মনোলিথিক পাথর বা এক শিলার কথা বলছিলাম, এখানে এসে দাঁড়ালে আপনি তা আরও বেশি করে প্রত্যক্ষ করতে পারবেন। নিচে এই যে পাথরটি আপনারা দেখছেন, এটি কিন্তু একটি পাথর যার ওপরে নির্মাণ করা হয়েছে এই দুর্গটি। অবিশ্বাস্য, তাই না? চলুন তাহলে এবার প্রবেশ করা যাক আপার ফোর্টের সর্বোচ্চ অংশে। আর ওই যে সামনে ফটকটি দেখতে পাচ্ছেন, ওইখান থেকেই আমাদেরকে সেই সর্বোচ্চ অংশে প্রবেশ করতে হবে। আপার ফোর্টের একদম মূল যে দরজা, সেই মূল দরজাতে এখন আমরা প্রবেশ করছি। এই যে ফটকটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আপার ফোর্টের একদম মূল ফটক। একদম একটুখানি আগে যে ফটকটা আমরা দেখিয়েছিলাম আপনাদেরকে, সেই ফটকের আদলেই কিন্তু এটাতে কিন্তু কাজটা আরও সুন্দর, আরও বেশি করা রয়েছে। এবং অর্ধচন্দ্রাকৃতি হিসাবে এই যে দরজাটা দেখুন, পরপর তিনটে ভাবে রয়েছে এই দরজাটা। তিনটে এইরকম দরজা পার হওয়ার পর ঠিক এই জায়গাটায় এসে আপনি উপস্থিত হবেন। এইটা হচ্ছে একদম আপার ফটকের টপ মোস্ট জায়গা বলা যেতে পারে, ঠিক আছে? আর এর ওপরেও কিন্তু ওঠা যায়, এখান থেকেও প্রহরীরা চারিদিকে নজর রাখতেন। তো এই জায়গাটা আসতে ধীরে সুস্থে যদি আপনারা আসেন, মোটামুটি আধ ঘন্টা মতন লাগবে, আধ ঘন্টা থেকে 40 মিনিট। এখন বাজে 3:30। আমরা মাঝখানে অনেক ফটো ভিডিও তুলেছি, একটু দাঁড়িয়েছি, সেজন্য একটু সময় বেশি লেগেছে। তবে আসবেন অবশ্যই, পুরোটা আসবেন, অসম্ভব ভালো লাগবে। আর এই ফটকের ওপর থেকে কিন্তু সূর্যোদয় এবং সূর্যাস্ত সবটাই অসম্ভব ভালো দেখা যায়। তার কারণ হচ্ছে এর চারপাশটা 360 ডিগ্রি একদম আনহিন্ডার্ড ভিউ রয়েছে। আর যখন সূর্য বিশেষ করে অস্তমিত হয়, মানে সানসেটের সময় যদি আপনারা এই বাল্লারি ফোর্টের ওপরে আসেন, অস্তমিত সূর্যের আলো পাহাড়ের গায়ে পড়ে, এই পাথরের গায়ে পড়ে এত সুন্দর একটা মায়াবী পরিবেশ তৈরি করে, কি বলবো। তবে আজকে আমরা যে ওয়েদারটা পেয়েছি, এটাও কিন্তু কোনো অংশে কম নয়। আমাদের কিন্তু চমৎকার সুন্দর লাগছে। এটি এমন এক জায়গা যেখানে বিশালত্বের সাথে মিলন ঘটেছে ক্ষুদ্রতার। বিরাট এই দুর্গের সৌন্দর্যায়নের দায়িত্ব যেন নিয়েছে অতি ক্ষুদ্র এই রঙিন বাহারি ফুলেরা। এই বাল্লারি ফোর্টের নির্মাণ শৈলীটা একবার শুধু লক্ষ্য করুন। আপনাদেরকে পরপর দেখালে বুঝতে পারবেন, এই যে একটা অন্ধকার ঘরের মধ্যে আলোর রশ্মি ঢুকে আসছে, এরকম বেশ কয়েকটি ফোঁকর রয়েছে যেখান থেকে এই আলোর রশ্মি প্রবেশ করছে এই অন্দরমহলে। এবং পরিষ্কার বোঝা যাচ্ছে যে এই সমস্ত জায়গাগুলি থেকেই চারপাশের শহরের ওপরে কড়া প্রহরা রাখা হতো। আর এই যে ওপরে ছাদেও রয়েছে এই নজরদারি করার জায়গা। এই যে একটুখানি একদম আগে দেখালাম যে জায়গাটা, ওখান থেকে কিন্তু 360 ডিগ্রি কড়া প্রহরা রাখা হতো। আর এই যে প্যাসেজটা দেখতে পাচ্ছেন, এইখানেই সৈন্যরা থাকতেন, এইখানে থেকেই ওনারা আশপাশে এইভাবে লুকিয়ে নজরদারি চালাতেন বাল্লারি ফোর্ট থেকে। এবং এই ফোর্ট টিপু সুলতান যখন ছেড়ে দেন বা টিপু সুলতানের কাছ থেকে ব্রিটিশরা কিন্তু অধীনে নিয়ে নেন, এবং ব্রিটিশদের অধীনে এই বাল্লারি ফোর্ট কিন্তু বহুদিন ছিল। সেই কারণের জন্যই এর তাৎপর্য আরও কয়েক গুণ বেড়ে গেছে। তবে দুঃখের বিষয় হচ্ছে এটাই, এই বাল্লারি ফোর্টকে ভারতীয় যে পর্যটন শিল্প বা ভারতীয় পর্যটনে
সেই মর্যাদাটা ভারতের পর্যটকরা এখনও দিয়ে উঠতে পারেননি, যেটা এই বাল্লারি ফোর্ট বা এই দুর্গ ডিজার্ভ করে। ভিতরে রয়েছে অন্ধকার এরকম কুঠুরি, তার মধ্যে চামচিকের বাসাও রয়েছে, আর সেখান থেকে ওপরে দেখুন কিরম আলো প্রবেশ করছে। কি অদ্ভুত আলোর খেলাটা হচ্ছে, জাস্ট একবার দেখুন, যেন মনে হচ্ছে কোনো নাটকের মঞ্চে ওপর থেকে আলো ফেলা হয়েছে, আর ওইখানে দাঁড়িয়ে ঠিক আলোর নিচে দাঁড়িয়ে অভিনেতা বা অভিনেত্রী এক্ষুনি অভিনয় করবেন। অপূর্ব সুন্দর লাগছে। পরিষ্কার বোঝা যাচ্ছে যে এই সমস্ত জায়গাগুলোতে কোনো দেবদেবীর মূর্তি ছিল, সেই মূর্তিগুলোকে ধ্বংস করে দেওয়া হয়েছে। হনুমাপ্পা নায়কের কাছ থেকে বা বিজয়গড় সাম্রাজ্য পতন হওয়ার পর যখন হায়দার আলী এই বাল্লারি ফোর্ট অধীনস্থ করেন, তখন এইখান থেকে সমস্ত মন্দিরের সমস্ত দেবদেবীর মূর্তিগুলোকে ধ্বংস করে দেওয়া হয়। তার নিদর্শনও কিন্তু রয়েছে এই জায়গায়। দেখুন এখান থেকে এই দিকের ভিউটা দেখুন, আপার ফোর্টের একটা পোর্শন থেকে দেখাচ্ছি। এবার এই বাল্লারি ফোর্টের একদম একদম টপমোস্ট যে ভিউটা আছে সেই জায়গায় যাব। যে জায়গাটা একটু আগে দেখাচ্ছিলাম, সেইখানে ওঠার জন্য কিন্তু এখানে এরকম সিঁড়ি করে দেওয়া রয়েছে। এই সিঁড়ি দিয়ে উপরে উঠলেই ওখান থেকে একদম টপমোস্ট ভিউটা পাওয়া যাবে, এবং ওখান থেকে চারপাশের পরিধি এবং আরও বেশ কিছু জিনিস আপনাদেরকে দেখাবো। আমার একটা কথা মনে হচ্ছে এখানে এসে, মানে আমার রিয়েলাইজেশন হচ্ছে যে ছোটোবেলায় যখন আমি ইতিহাস পড়তাম মাধ্যমিকের আগে, আমার একদম পছন্দ ছিল না, ইতিহাস সাবজেক্টটাকে আমার একদম পছন্দ ছিল না। কিন্তু এই সমস্ত জায়গাগুলোয় আসলে না, মানে ইতিহাসের প্রেমে পড়তে আপনি বাধ্য। মানে যে সমস্ত বাচ্চারা ইতিহাস পড়তে পছন্দ করে না, তাদেরকে যদি এখানে নিয়ে এসে ছেড়ে দেওয়া যায়, তাদেরকে আর বলতে হবে না কিছু, তারা এমনি থেকে ইতিহাস ভালোবাসবে, এটা আমার ধারণা। মানে ইতিহাসের সাথে সম্পর্ক স্থাপন করতে গেলে বা ইতিহাসের মধ্যে নিজেকে খুঁজে পেতে গেলে এই সব জায়গাগুলোই কিন্তু ভিজিট করা আবশ্যক, বিশেষ করে যদি ছোটোবেলায় করা যায়। মানে এখানে এসে কি যে অদ্ভুত একটা রিয়েলাইজেশন হচ্ছে না, কি বলবো। শুধু ইতিহাস নয়, আপনি যদি প্রকৃতি প্রেমীও হন, আপনি ভাববেন যে এখানে যে আমি ইতিহাস প্রেমী নয়, আমি গিয়ে কি করব। কেন আপনি আসবেন, কেন সকলেই আসবেন, সেটা এবার দেখুন। দেখুন আকাশে মেঘের ঘনঘটা, তার নিচে দাঁড়িয়ে রয়েছে যুগ যুগ ধরে একটি প্রাচীন ঐতিহাসিক দুর্গ, আর সেখান থেকে দেখা যাচ্ছে সভ্য আধুনিক একটি শহর, আর সেই শহরকে ঘিরে রয়েছে সবুজ পাহাড়। এর চেয়ে মনোমুগ্ধকর দৃশ্য বোধহয় আর কিছু হতে পারে না। এর ব্যাপ্তি, এর পরিধি, এর গ্র্যান্ডার এখানে না দাঁড়িয়ে অনুভব করা সম্ভব নয় কোনো মতেই। মুগ্ধ চোখে শুধু তাকিয়ে থাকতে হয়। এই বাল্লারি ফোর্ট দিয়ে হাঁটতে হাঁটতে দেখুন এইরকম কিছু ওয়াচ টাওয়ার করে দেওয়া রয়েছে। এই রকম ওয়াচ টাওয়ার এখনো পর্যন্ত আমার চোখে 5খানি পড়েছে, 6টাও হতে পারে যদিও। এই ওয়াচ টাওয়ার থেকে ভিউটা কতখানি ঠিক সুন্দর সেটা একবার দেখিয়ে নিই চলুন। আর রাস্তাটা দেখুন একবার, পাথুরে পুরো স্টিফ। এই হলো একটি ওয়াচ টাওয়ার। এই প্রত্যেকটি ওয়াচ টাওয়ার থেকে যখন আপনি দেখবেন, চারপাশটা দেখবেন কত কাছে চলে এসছে যেন। দেখুন বলা চলে এটা হচ্ছে টপ ফ্লোরের একটা ওয়াচ টাওয়ার, আবার নিচের ফ্লোরেও কিন্তু আরেকটা ওয়াচ টাওয়ার দেখতে পাচ্ছি এরকম রয়েছে, তার নিচের ফ্লোরে আরও একটা রয়েছে। এরকম ফ্লোর বেসিসে বিভিন্ন দিকে বিভিন্ন রকম এই ওয়াচ টাওয়ারগুলি করে দেওয়া রয়েছে। এই বাল্লারি দুর্গ পরিদর্শনের সেরা সময় হলো অক্টোবর থেকে মার্চ মাস, কারণ সারা বছর এই পাথুরে জায়গা বেশ উষ্ণ থাকে। আর এই শহরের মায়াবী রূপ দেখতে গেলে এই দুর্গে আপনাকে আসতে হবে সকালে অথবা সন্ধ্যের সময়।
আপার ফোর্টের এই যে অংশে আমি রয়েছি, এই কর্নার থেকে দাঁড়িয়ে সামনে দেখুন এই রকম একটা পরিখা বা জলাশয় করে দেওয়া রয়েছে। প্রায় 30 থেকে 40 ফুট লম্বা আর 18 ফুট গভীর এই জলাশয়ে জল মনে করা হয় কাবেরী নদীর সাথে সরাসরি যুক্ত ছিল, অথবা বর্ষার জলেও পুষ্ট হতে পারে। তবে দুঃখের ব্যাপার হচ্ছে এই জলে অসংখ্য প্লাস্টিকের বোতল ভাসছে, যেটা দেখে ভীষণ দুঃখ লাগছে। এত সুন্দর একটা জায়গায় এরকম সুন্দর জলাশয়, তার কোনো রক্ষণাবেক্ষণ নেই। এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে এই দুর্গের একদম ফ্রন্ট। এই সামনেটা থেকেই, মানে আমরা যে রেলপথ থেকে দেখেছিলাম এই দিকটাই দেখেছিলাম। ব্রিটিশ অ্যাডমিনিস্ট্রেশন এই দুর্গটিকে ফার্স্ট ক্লাস হিসেবে ক্লাসিফাই করে। বাল্লারের গুরুত্ব বৃদ্ধি পায় এই দুর্গটির জন্য, এবং ব্রিটিশ শাসকরা এই দুর্গটিকে সেনানিবাসের স্থান হিসাবেও বেছে নিয়েছিলেন। কুর্নুলের নবাব মুজাফফর খান 1823 থেকে 1864 সাল পর্যন্ত তার স্ত্রীকে হত্যার জন্য এইখানে বন্দী ছিলেন। আর এখন এই দুর্গের দেয়ালে কান পাতলে শোনা যায় সেই গৌরবময় ইতিহাসের চাপা আর্তনাদ। মেইন গেট থেকে উল্টো দিকে যেটা দেখিয়েছিলাম সেটার উপরে যাওয়ার এরকম সিঁড়ি করে দেওয়া রয়েছে, সেই সিঁড়ি দিয়ে উপরটা একটুখানি ঘুরে দেখে আসি। আমি না এই চারপাশটা ঘুরছি আর একটা কথাই মনে মনে চিন্তা করছি যে এই ফোর্ট সম্পর্কে তো কোথাও কোনোদিন পড়িনি, জানি না। ট্রেন দিয়ে যাওয়ার পথে দেখতে দেখতে এই জায়গাটা দেখা, সেখান থেকে এর প্রতি আকর্ষণ, ভালোবাসা তৈরি হওয়া, এবং আজ সেখানে দাঁড়িয়ে আছি। অদ্ভুত ভালো লাগছে একটা। এই ভালো লাগাটা এক্কেবারে আলাদা। কোনো কিছু সৃষ্টির আনন্দ যেমন অতুলনীয় হয়, এটাও ঠিক সেরকম। এই দেখুন আর একটা জায়গায় ঢুকলাম, পরিষ্কার বোঝাই যাচ্ছে এটা একটা মন্দির ছিল, এবং এইখানে খুব সম্ভবত শিবলিঙ্গ বা কোনো দেবদেবীর মূর্তি রাখা ছিল। দেখলেই বুঝতে পারবেন, ওপরটা ফাঁকা রয়েছে। দেখুন এই জায়গাটাকে পুরো ধ্বংস করে দেওয়া হয়েছে। এইখান থেকে এই ছাদটাকেও ফাটিয়ে দেওয়া হয়েছে। আর এই সমস্ত জায়গা এত নোংরা করে রেখেছে, এত সুন্দর জায়গাটা, এইটা দেখে আরো বেশি খারাপ লাগছে, আরো বেশি কষ্ট হচ্ছে। এখান থেকে আরো একটি দরজা রয়েছে, এই দরজা দিয়ে যদি ঢুকি তাহলে এই রকম ছোট ছোট জানলা করে দেওয়া রয়েছে, সেখান থেকে বাইরের দৃশ্য আপনারা দেখতে পাবেন, মানে বাইরে নজরদারি রাখার জন্য। আর এরও ছাদে এরকম গর্ত রয়েছে যেখান থেকে আলো প্রবেশ করছে, আর ঠিক তার তলায়, মানে যেসব জায়গায় দেখছি ছাদে গর্ত, ঠিক তার তলায় দেখছি ভাঙা, মানে এখানে দেবতার মূর্তি ভেঙে দেওয়া হয়েছে। তৃতীয় ইঙ্গো মহীশূর যুদ্ধের সময় ব্রিটিশদের হাতে হায়দার আলীর পুত্র টিপু সুলতানের পরাজয়ের পর এই অঞ্চলটিকে ভাগ করা হয়, এবং দুর্গ সহ বাল্লারি জেলা তৎকালীন নিজাম সালাবাত জংকে দিয়ে দেওয়া হয়। মূল ফটক থেকে এবার আমরা দুর্গের বাঁদিকের অঞ্চলে এলাম। আমার যেন মনে হচ্ছে কোনো রহস্য উপন্যাসের একটি করে পাতা উন্মোচন করছি, আর আমার সামনে খুলে যাচ্ছে নতুন নতুন চমকপ্রদ অধ্যায়। এই আবহের সংস্পর্শে এলে আপনার শরীরে শিহরণ জাগতে বাধ্য। কিন্তু এদিকে আসার পর মনটা আবারও খুব খারাপ হয়ে গেল। প্রাকৃতিক উপায়ে সৃষ্ট এই জলাশয়ে যেখানে স্বচ্ছ স্ফটিকের মতো জল থাকার কথা, তার এমন করুণ দশা দেখে। কিন্তু ওই যে বললাম না, রহস্য উপন্যাস। দুর্গের অপর প্রান্তের আরেকটি ওয়াচ টাওয়ারের উপরে দাঁড়িয়ে আছি, আর সামনে খুলে গেছে এই রকম দৃশ্যপট। মনে হচ্ছে ইতিহাসের কোনো পাতায় দাঁড়িয়ে আছি, কিন্তু শহুরে কোলাহল বারবার ফিরিয়ে আনছে বাস্তবের মাটিতে। এবার আমরা দুর্গের বাইরের যে প্রাচীর সেইটাকে বৃত্তাকারে ঘুরে দেখব, এবং এখান থেকে আপনাদের যে কিছুক্ষণ আগে বলেছিলাম যে বিশেষ জাতীয় দিবস বা স্বাধীনতা দিবস 26শে জানুয়ারি এই সমস্ত ফেস্টিভ্যালে এই পুরো দুর্গটাকে সাজানো হয় আলো দিয়ে। এবং এখানে দেখুন, এইখানে যে ইন্ডিয়ান ফ্ল্যাগ, যে ন্যাশনাল ফ্ল্যাগটা আমাদের করে দেওয়া রয়েছে দুর্গের গায়ে,
এইটাই কিন্তু আমি দেখেছিলাম ট্রেন থেকেও, যখন দেখেছিলাম দুর্গটাকে। এইটা অনেক দূর থেকে দেখা যায় এবং অদ্ভুত সুন্দর একটা অনুভূতি হয় মনের মধ্যে। চারপাশের এই রকম ভূমিরূপ, আর তার ওপরে মাথা তুলে দাঁড়িয়ে রয়েছে এই বেল্লারি দুর্গ। এই বেল্লারি ফোর্টের পরতে পরতে কিন্তু শিহরণ, পরতে পরতে চমক, পরতে পরতে ভালো লাগার অ্যাডভেঞ্চারের অনুভূতি। যে ভূমিরূপের সামনে আমি দাঁড়িয়ে আছি সেটা তো আপনারা দেখতে পাচ্ছেন, এবং এতটা বড় জায়গা নিয়ে এই বেল্লারি ফোর্ট, এটাকে ঠিকঠাকভাবে এক্সপ্লোর করতে আপনাদের কিন্তু বেশ সময় লাগবে। মোটামুটি একটা গোটা দিন আপনারা এই বেল্লারি ফোর্টের জন্যেই রেখে দেবেন। মিনিমাম 4 থেকে 5 ঘন্টা সময় তো লাগবেই এই ফোর্টকে ভালোভাবে ঠিকঠাক এক্সপ্লোর করবার জন্য। দেখুন, এরকম একটা জায়গা রয়েছে যার মধ্যে আমার ধারণা যারা কড়া প্রহরা দিত সেই সব সৈন্যরা এখানে ঝড় বৃষ্টি থেকে নিজেদেরকে রক্ষা করতেন এই জায়গার মধ্যে নিজেদেরকে রেখে। সেই জায়গাটিও কি অপূর্ব স্থাপত্য শৈলীতে তৈরি করা হয়েছে সেটা একবার দেখুন। এবং এ বিষয়ে যদি আপনাদের কারোর ধারণা থাকে বা কারোর পড়াশোনা থাকে, যে কেউ ঘুরে গিয়ে থাকেন, তারা প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন যে এগুলো আসলে কি। আমার যেটা মনে হচ্ছে দেখে আমি সেটাই বলছি। আর এই রাস্তা চলে গেছে পুরো এই বৃত্তটাকে ঘোরার জন্য। বাইরের প্রাচীরের বৃত্ত বরাবর যে রাস্তা করা রয়েছে সেই রাস্তা বরাবরই আমি যাচ্ছি। ভালোই বোঝা যাচ্ছে যে এই রাস্তায় খুব একটা পর্যটকদের পায়ের ধুলো পড়ে না, সামনে থেকে এসে দেখেই ওনারা চলে যান। তো যাই হোক, এই যে রাস্তা ধরে আমরা যাচ্ছি, এখান থেকে এই সোজা যদি আপনি চলে আসেন এইভাবে প্রাচীরের ওপারে, আমার ডান হাতে রয়েছে পুরো শহরের ভিউ। কিন্তু তার থেকেও যেটা চরমতম আকর্ষণীয় জিনিস, কোনটাকে ছেড়ে আর কোনটাকে বলবো, এই জায়গা থেকে ফোর্টের পুরো ভিউটা জাস্ট দেখুন, আর তারপরে পুরো শহরের ভিউটা দেখবেন। আমার দেখা ভারতবর্ষের সেরা ফোর্টগুলির মধ্যে অন্যতম একটি হলো এই বেল্লারি ফোর্ট। আমি অনেক ফোর্ট দেখেছি, মাথায় রেখেই বলছি। আর ঠিক এখান থেকে দেখুন শহরের ভিউটা দেখুন, পুরো 360 ডিগ্রি ভিউ এখান থেকে। এবং দূরে ট্রেনটা যাচ্ছে, যে ট্রেন থেকে আমরা দেখেছিলাম এই বেল্লারি ফোর্টকে। আর পুরো শহর, সতেজ সবুজ সুন্দর পাহাড়, অসম্ভব সুন্দর, অসম্ভব মুগ্ধ হয়ে যাচ্ছি আমি। দেখুন, আউটার সার্কেল দিয়ে ঘুরতে ঘুরতে যে দিকটাতে এখন আমরা এসেছি, এই দিক থেকে কিন্তু একদম অন্য রকম একটা ভূমিরূপ, অন্য রকমের কিছু স্থাপত্য দেখতে পাচ্ছি। একদম ভগ্নপ্রায় দশা হয়ে রয়েছে এখানে বেশ কিছু ছোট ছোট কুঠুরি বা বাড়ি বা মন্দির, জানি না এগুলো কি। একজন গাইডের আমি প্রচণ্ড অভাব বোধ করছি। 25 টাকা করে মাথা পিছু টিকিট যে নেওয়া হচ্ছে এখানে, আমার মনে হয় যে এখানে একজন গাইড থাকা অত্যন্ত আবশ্যক। না হলে এই রকম একটা ইতিহাস প্রসিদ্ধ জায়গায় এসে আসলে কোন জিনিসটা যে ঠিক কী পারপাসে তৈরি করা হয়েছিল সবটা তো আমাদের পক্ষে জানা সম্ভব নয়। আমার মনে হয় একজন যদি গাইড থাকতেন খুব ভালো হতো। আমি আমার দর্শক বন্ধুদের কাছে বিশেষভাবে অনুরোধ করব, যদি কেউ জেনে থাকেন যে এগুলো আসলে কি ছিল, তাহলে প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন। আচ্ছা, আর একটা খুব ইম্পর্টেন্ট কথা যেটা বলে দিই, পরবর্তীকালে যারা আসবেন এখানে, গেটে কিন্তু কোনো রকম স্টিক নিয়ে আসা যাবে না, সেটা আপনারা ওখানে জমা দিয়ে তবেই আসবেন। বা ওনারা ব্যাগ সার্চ করবেন, পুরো সার্চ করে ওনারা দেখবেন যে আপনাদের কাছে কোনো স্টিক আছে কিনা। সেলফি স্ট্যান্ড হতে পারে বা ভিডিও ক্যামেরা স্ট্যান্ড হতে পারে। আমাদের কাছে যেমন ভিডিও ক্যামেরার স্ট্যান্ড ছিল, ওনারা ওটা জমা রাখলেন। তো আমার কাছে প্রথমে একটু অদ্ভুতই লেগেছিল যে ভিডিও ক্যামেরা স্ট্যান্ড কেন জমা রাখছেন। ওনারা কিছু বলেননি, কিন্তু আমার ধারণা যে যেহেতু এই জায়গাটা এইরকম ভগ্নপ্রায় এবং অনেক উঁচু উঁচু জায়গা রয়েছে এই দুর্গে, অনেকের তো সেলফি তোলার নানান রকমের ঝোঁক আছে, তো তারা ঝুঁকিপূর্ণ জায়গায় গিয়ে সেলফি তুলতে যেতে পারেন। সেই জন্যই, সেই রিস্ক না নেওয়ার জন্যই আমার মনে হয় ওনারা স্টিকটা জমা রেখে দিচ্ছেন। আর অবশ্যই এখানে যখন আসবেন, নিজের আই কার্ডের একটি সফট কপি মোবাইলে রেখে দেবেন। ওয়াও, জাস্ট বলছি না, পরতে পরতে চমক আর পরতে পরতে মুগ্ধতা। কিছুটা এগিয়ে এসেই দেখুন সামনে এইরকম জলাশয় করে দেওয়া রয়েছে, আর সেইখানে পদ্ম ফুটে রয়েছে
পদ্ম পাতা ভাসছে, এত নৈসর্গিক একটা দৃশ্য, মানে স্বর্গীয় একটা দৃশ্য মনে হচ্ছে। আরও কিছুটা এগিয়ে আসতে এখানে আরও একটি ছোট জলাশয় বা পরিখা টাইপের রয়েছে এবং অনাদরে অবহেলায় পড়ে রয়েছে, সেটা তো বোঝাই যাচ্ছে। বৃত্তের আরও একটা সাইডে চলে এসেছি। এখান থেকে পুরো শহরের ভিউটা হচ্ছে ঠিক এই রকম। এই রাস্তা ধরেই আমরা যাব। সামনে এই যে একটা জোড়া মন্দির টাইপের দেখতে পাচ্ছি, এই মন্দিরটার কাছেও একটুখানি যাব, তারপর আমরা বৃত্ত সম্পূর্ণ করব ওদিক থেকে ঘুরে গিয়ে। যে পদ্মর জলাশয় বা কমল সরোবরটা দেখালাম, তার ঠিক উল্টো দিকেই রয়েছে জোড়া এরকম একটা মন্দির, যেটা বললাম যে এই মন্দিরটাতে আমি একটু যাব। আমার খুব জানতে ইচ্ছা করছিল যে এই ছোট ছোট ভগ্নাবশেষগুলো কি। তো এইখানে এসে সামনে দাঁড়িয়ে কিন্তু আমি পরিষ্কার বুঝতে পারছি যে এটা মন্দিরই ছিল। এটা জোড়া মন্দির, এদিকে একটা মন্দির রয়েছে, ওদিকে একটা মন্দির রয়েছে। এবং আমার মনে হয় যে এই বিভিন্ন ছোট ছোট যে বাড়িগুলো আশেপাশে রয়েছে, বাড়ি ঠিক না, ছোট ছোট ঘরগুলো, সেগুলো সবই এক একটা মন্দির, বিভিন্ন দেবদেবীর নামে উৎসর্গীকৃত ছিল। এবং এই যে সরোবর বা জলাশয় যেগুলো আমরা দেখতে পাচ্ছি, সেই সব জায়গা থেকে জল নিয়েই এই মন্দিরে পুজো করা হতো বলে আমার ধারণা, যেহেতু এতটা উঁচুতে অবস্থিত। আর এইখানে দেখুন বিগ্রহ রয়েছে, কিন্তু ভগবানের বিগ্রহ এই মন্দিরের মধ্যে রয়েছে। আমি জানি না এটা ঠিক কি ভগবান, প্রচণ্ড অন্ধকার ভেতরটা, ক্যামেরায় কতটা আসছে বুঝতে পারছি না। বিষ্ণু ভগবান অথবা কাবেরী মাতা এরকম কিছু একটা হতে পারে। না, এটি ছিল আসলে একটি দুর্গা মন্দির। ঠিক যে মন্দিরটা দেখালাম তার পাশে জোড়া মন্দিরের আরেকটি মন্দিরে কিন্তু কোনো বিগ্রহ নেই। তবে এই জায়গাটা দেখলে পরিষ্কার বোঝা যায় যে এইখানে লুটপাট চলেছে একটা সময়। এই মন্দির থেকে সমস্ত দেবদেবীকে ধ্বংস করে দেওয়া হয়েছে এবং চারপাশের এই ধ্বংসপ্রাপ্ত ছোট ছোট দেবস্থানগুলো দেখলেও বোঝা যাচ্ছে যে এগুলোর ওপরেও আক্রমণ করা হয়েছিল এবং এগুলোকে সবই ধ্বংস করে দেওয়া হয়েছে। কিছু ভগ্নাবশেষ সেখানে পড়েও রয়েছে সামনে। মন্দির গাত্রে খোদিত দেবদেবীর মূর্তি, এর নির্মাণ শৈলী, এর শৈল্পিক সৌন্দর্য প্রমাণ করে যে ভারতবর্ষের ইতিহাস কতখানি গৌরবান্বিত ছিল। সেই সমস্ত ইতিহাসকে আজ সারা দিন ধরে আমরা অনুভব করলাম। প্রতিটি পাথরের নীরব হাহাকারের মধ্যেও যেন মিশে রয়েছে ইতিহাসের অহংকার। ভগ্ন হৃদয়ে এবার বেল্লারি ফোর্টকে বিদায় জানানোর পালা। বেল্লারি ফোর্ট থেকে নেমে আমরা স্ন্যাক্স খেতে আবার চলে এসেছি সন্ধ্যেবেলা ওয়েসিস ভেজ রেস্টুরেন্টে। তখন আমাদের থালিটা এত ভালো লেগেছিল। এখন নিয়েছি কর্ন স্যান্ডউইচ, একটা, সেটার দাম 90 টাকা। আর ভেজ কাটলেট এক প্লেটে নিয়েছি, দুটো দিয়েছি, এটার দাম 80 টাকা। স্যান্ডউইচটা একটু খেয়ে দেখি, বেশ ভালো লাগছে। ফ্রেশ কর্ন, মিউনিস, পেঁয়াজ দিয়ে করা, বেশ ভালো। আর কাটলেটটা একটু খেয়ে দেখি, ভেজ কাটলেট, ধনে পাতার একটা সুন্দর চাটনি দিয়েছে। এরপর আমরা নিয়েছিলাম একটা দই ফুচকা, এবং দই ফুচকাটা যে এত ভালো হবে সেটা আমি সত্যি আশা করিনি। আমাদের এখানে তো অনেক দই ফুচকা খেয়েছি, কিন্তু এত টেস্টি আর এত অথেন্টিক দই ফুচকা আমি জীবনে এই প্রথমবার খেলাম। এরপর আমরা নিলাম পাইনাপল জুস অ্যান্ড কফি। এরকম দারুণ একটা অ্যাম্বিয়েন্সের সাথে সুস্বাদু খাবার পেয়ে আজকের সন্ধেটা একেবারে জমে গেছিল। খাওয়া শেষ করে দুপা হেঁটেই চলে এলাম আমাদের হোটেল রয়্যাল ফোর্টে। হোটেলে ফিরে এদের রেস্টুরেন্ট থেকেই আমাদের আজকে ডিনারের অর্ডার করে দিয়েছিলাম। ডিনারে নিয়েছিলাম একটা ভেজ ফ্রাইড রাইস, যার দাম পড়েছিল 200 টাকা। সাথে নিয়েছিলাম এক প্লেট পেপার চিকেন, যার দাম ছিল 220 টাকা। সাথে এই রকম একটা গ্রেভি দিয়েছিল, এটা কমপ্লিমেন্টারি ছিল, সাথে স্যালাডটিও ছিল কমপ্লিমেন্টারি। খাওয়া দাওয়া শেষ করে আমরা তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লাম, কারণ আগামীকাল আমাদের হাম্পির যাত্রা শুরু হবে। আমাদের আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দেবেন, কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত আমাদেরকে জানাবেন, শেয়ার করে নেবেন সকলের সাথে। আর অবশ্যই 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 সাবস্ক্রাইব করতে ভুলবেন না সম্পিতানু ব্লগস অন ইউটিউব। প্রতি শনিবার ঠিক বিকেল 4:30 নতুন একটি করে ভিডিও নিয়ে আমরা থাকি আপনাদের অপেক্ষায়। তাই আমাদের সাথে থাকুন, আমাদের পাশে থাকুন,
দেখা হচ্ছে আবার পরের সপ্তাহে নতুন একটা জায়গার সন্ধান নিয়ে, নতুন নতুন এক্সপ্লোরের গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত টেক কেয়ার অ্যান্ড বাই বাই।